শ্রোতা বন্ধুরা, শুরু করছি হেলেন মুর হাউসের লেখা মৃত্যু নিবাস। আগে আমরা যেখানে শেষ করেছিলাম এই নভেলের, আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। ডাইনিং হলের টেবিলে ফিরে এসে মার্থা আর পিটারসন দেখল গ্যাব্রিয়েল উঠে গিয়েছে টেবিল ছেড়ে, কিন্তু টেবিলে জিনিসগুলো আগের মতোই ছড়ানো। মার্থা ছুঁড়ে ফেলা ব্যাগটা একপাশে চেয়ারে শুধু নামিয়ে রাখা, রুবির বটল আর অন্যান্য বেবি মেটেরিয়ালসগুলো সব একপাশে জড়ো করে রাখা। একটা টেবিল ন্যাপকিন শুধু টেবিলের মাঝখানে পড়ে আছে, যা টেবিলে পড়ে যাওয়া সসের দাগ মুছে ফেলার কাজে ব্যবহার হয়েছে। মনে মনে বিড়বিড় করে পিটারসন বলে উঠলেন, এইসব গ্যাব্রিয়েলের কাজ। ছেলেটা সত্যি আদতেই অদ্ভুত। এই কেসটা হ্যান্ডেল করতে কি জানি কেন খুব আপসেট হয়ে পড়েছে। আমরা দুজনেই মেজাজ হারিয়েছিলাম। কথাটা বলতে গিয়ে মার্থার মনে পড়ল কিভাবে ব্যাগটা টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে সে বেরিয়ে গিয়েছিল হনহন করে। তাতেই প্লেটগুলো উল্টে পড়ে গিয়ে টেবিল ক্লথে খাবারের দাগ লেগে গিয়েছিল। মার্থা বলল, আমার ব্যবহারে ও মনে হয় খুব ইমোশনাল হয়ে পড়েছে। যাই বলো, তোমার মিডিয়াম বন্ধুটি কিন্তু খুব ইমোশনাল। পিটারসন বললেন, তা হবে, কিন্তু তোমার সঙ্গে ওর কথা বলার ধরনটাও ভালো ছিল না। দেখো দেখো, তোমার ব্ল্যাকবেরিটা পর্যন্ত আমার ব্যাগে ঢুকিয়ে রেখে গেছে। বলতে বলতে ব্যাগের সাইড পকেট থেকে পিটারসনের ব্ল্যাকবেরি মোবাইলটা বের করে পিটারসনের হাতে দিতে দিতে মার্থা বলল, টেক ইট অ্যান্ড ডোন্ট ফরগেট ইট। হয়তো এত কস্টলি ফোনটা সুরক্ষিত রাখতেই তোমার বন্ধু ফোনটাকে আমার ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে গেছে। সাগ্রহে মার্থার হাত থেকে মোবাইলটা নিয়ে নিতে নিতে পিটারসন বললেন, ও ইয়েস, সত্যি আমি এটার কথা ভুলেই গেছিলাম একেবারে। কিন্তু দেখতে পাচ্ছি আমার বন্ধু একটা ইভিপি পাঠিয়েছে। ইভিপি মানে সেই ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন? ইয়েস, সেদিন তোমার কটেজের দোতলার ঘরে ঢুকে যে কিছু মিস্টিরিয়াস শব্দ আমাদের যন্ত্রে ধরা পড়েছিল, সেগুলোর অর্থ না বুঝতে পেরে বন্ধুকে মেল পাঠিয়েছিলাম যদি ওদের সিস্টেমে ক্লিয়ার আসে। তো আজকে তার রেসপন্স পেলাম। শোনো তো কি রেসপন্স এসেছে। বলতে বলতে মার্থার দিকে ফোন আর ইয়ারফোনটা এগিয়ে দিলেন পিটারসন। মার্থা বলল, না, তোমাকে রেসপন্স পাঠানো হয়েছে, তুমি শোনো, আমাকে তো পাঠায়নি, আমি কেন শুনবো? পিটারসনকে এবার যেন কিছুটা আশাহত দেখালো। তিনি বললেন, কিন্তু আমি চাইছিলাম তুমিই শোনো সেই মিস্টিরিয়াস শব্দগুলো কি এসেছে। বেশ, তাহলে দাও। মেলটা ওপেন করে কানে ইয়ারফোন গুঁজে মার্থা অডিও ক্লিপিংটা প্লে করে শুনতে যেতেই একটা তীব্র খড়খড়ে আওয়াজে ওর কানের পর্দা যেন ফেটে যাবার উপক্রম হলো। অসহ্য আওয়াজে মার্থার চোখ মুখ মুচকে গেল, কিন্তু তারপরে বুঝলো এটা জাস্ট রেকর্ডিংয়ের যন্ত্রের আওয়াজ, অন্য কোনো কিছু শব্দ নয়। কয়েক সেকেন্ড এরকম খড়খড়ানি চলার পর হঠাৎ একজনের ভয়েস কানে এলো। কেউ যেন হঠাৎ কিছু বলে উঠল, ঠিক বুঝতে পারল না সে কে কি বলল। জিজ্ঞাসু দৃষ্টিতে পিটারসনের দিকে তাকালো মার্থা। বলল, কে যেন কি বলল, ঠিক শুনতে পেলাম না। মার্থার কান থেকে ইয়ারফোনটা নিয়ে পিটারসন এবার নিজের কানে নিল, মন দিয়ে শুনল কিছুক্ষণ। তারপরেই ওর মুখের চেহারা পাল্টে গেল। মার্থার মনে হলো ভদ্রলোক যেন বিশেষ কোনো ক্লু পেয়েছেন। মার্থার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে পিটারসন বলে উঠলেন, কিছু বুঝতে পারলে?
বললাম তো, কেউ কিছু একটা বলল মনে হলো, কিন্তু কি বলল বোঝা গেল না। বেশ, আবার শোনো। মার্থা আবার ইয়ারফোন গুঁজল নিজের কানে। উৎকর্ণ হয়ে শুনতেই এবার অনুধাবন করতে পারল কথাগুলো। সামান্য দুটো কথা, কিন্তু মার্থার মনে হলো ওর শিরদাঁড়া বেয়ে যেন বরফের স্রোত নেমে গেল। স্পষ্ট শুনল কে যেন অতি অস্পষ্ট গলায় বলে উঠল, কার কণ্ঠস্বর এটা? মার্থা বুঝতে চেষ্টা করল। সন্দিগ্ধ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো পিটারসনের মুখের দিকে। পিটারসন জিজ্ঞেস করলেন, কি শুনলে? মনে হলো কেউ যেন বলল বেরিয়ে যাও। অদ্ভুত কণ্ঠস্বর, যেন বাতাসের গলায় কেউ কথাটা বলল। সাধারণ মানুষের কানে এই আওয়াজ ধরা পড়ার নয়। মার্থার কথায় ম্লান হাসলেন পিটারসন। বললেন, এই কথাগুলোই সেদিন কটেজের দোতলার ঘরে আমাদের যন্ত্রে ধরা পড়েছিল। সামান্য শব্দ, খুবই অস্পষ্ট, বাতাসের গলায় যেন কেউ কিছু বলে উঠেছিল। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝলাম। কেউ আমাদের ক্রুদ্ধ গলায় চলে যেতে আদেশ করছিল। ইয়ারফোন কানে গুঁজে আরো বার কয়েক কথা দুটো শুনল মার্থা। যতবারই শুনছে ততবারই শিউরে শিউরে উঠছে ও। অদৃশ্য অশরীরীর কণ্ঠস্বর। এ কণ্ঠস্বর শুনলে যে কারোর হৃদকম্প উপস্থিত না হয়ে পারবে না। পিটারসন হঠাৎ বলে উঠলেন, আরো শোনো, প্লে ডিউরেশনটা এখনো কমপ্লিট হয়নি। দেখো আগে আরো কিছু মিস্ট্রিয়াস শব্দ পাও কিনা। ইয়ারফোন কানে গুঁজে পুরো রেকর্ডিংটা মনোযোগ দিয়ে শুনল মার্থা। হঠাৎ শুনতে পেল আরো একটা শব্দ, ম্যানিয়া। কি বলল? ইয়ারফোন কানে গোজা অবস্থাতেই টেবিলের ওপর ঝুঁকে পড়ল মার্থা। কেউ যেন বলছে ম্যানিয়ান, ম্যানিয়ান। ম্যানিয়ানটা কি বোঝার জন্য টেবিলের ওপরেই আরো একটু ঝুঁকে পড়ল মার্থা, কিন্তু আর কিছু শোনা গেল না। পিটারসনের দিকে তাকিয়ে এবার সে বলল, আমি যেন আরো একটা শব্দ শুনলাম। কেউ যেন বলল ম্যানিয়ান, ম্যানিয়ান। ম্যানিয়ান? হ্যাঁ, ম্যানিয়ান। আমার মনে হয় এই ম্যানিয়ান কথাটার মাধ্যমে স্পিরিট নিজের নাম বলতে চেয়েছে। সঙ্গে সঙ্গে এবার পিটারসন নিজেও ইয়ারফোনটা কানে গুঁজে রেকর্ডিংয়ের শব্দগুলো শুনলেন। তারপরেই প্রায় লাফিয়ে উঠে বললেন, এক্স্যাক্টলি, এই ম্যানিয়ান হচ্ছে সম্ভবত একটা নাম, কারোর নাম। আর এটা স্পিরিটেরই নাম। পেয়েছি, পেয়ে গেছি এবার। এই নামটার সূত্র ধরেই আমাদের এগোতে হবে। কিন্তু এর মাধ্যমে স্পিরিটের জেন্ডার কি তা তো বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এই ম্যানিয়ান কারোর সারনেম বা পদবিও হতে পারে। আর গলার স্বরটা পুরুষের না মহিলার তাও ঠিক বোঝা গেল না, এত অস্পষ্ট। তবে গ্যাব্রিয়েল আমায় বলেছিল ওই বাড়িতে এমন একটা স্পিরিট বাস করে যার নামের আদ্যক্ষর এম। এই ম্যানিয়ান সেই এম। যদি তাই হয় তাহলে আই থিংক আমরা আমাদের উদ্দিষ্ট ব্যক্তিটিকে পেয়ে গিয়েছি। পিটারসন টেরও পেলেন না আতঙ্কিত বিস্মিত মার্থা মনে মনে আবার শিউরে উঠল। হথর্ন কটেজটার আগে নাম ছিল ইরি ফার্ম। মার্থার এখন মনে হয় আগের নামটাই সবচেয়ে বেশি উপযুক্ত ছিল। কটেজটা শুধু দেখতে ভুতুড়ে এই কারণে নয়, এখানে থাকাকালীন সে যেসব অভিজ্ঞতা সঞ্চয় করেছে তাও এই ইরি ফার্ম নাম হওয়ার সপক্ষেই মত দেয়।
দুপুরে যখন মার্থার গাড়িটা হথর্ন কটেজ বা ইরি ফার্মের ড্রাইভওয়েতে এসে থামল, তখন বাইরে থেকে বাড়িটাকে দেখে এই কথাগুলোই ভাবছিল মার্থা। ওর এখানে এসে পৌঁছবার অনেক আগে থেকেই পিটারসন এসে রয়েছেন এখানে। তার গাড়িও পার্ক করা আছে ড্রাইভওয়েতে। কটেজের ফ্রন্ট ডোর খোলা। পিটারসনের গাড়ির ভেতর থেকে লম্বা লম্বা কেবলের তার সেই খোলা দরজা দিয়ে ঢুকে গিয়েছে বাড়ির ভেতরে। সিসিটিভি আর অডিও ইকুইপমেন্টের তার এগুলো। মনে মনে নিশ্চিন্ত হলো মার্থা। যাক, সত্যি সত্যি বাড়ির ভেতরের সঙ্গে যোগাযোগ রাখবেন পিটারসন। সঙ্গে সঙ্গে মনে মনে নিজেকে সতর্ক করল মার্থা। না, তাকে এখন এরকমভাবে থাকতে হবে যেন সে বাড়িটাকে নতুন দেখছে। সে কিছুই জানে না এখন বাড়িটার ব্যাপারে। সেই মন, সেই চোখ দিয়ে বাড়িটাকে দেখতে লাগলো মার্থা। মার্থা যখন গাড়ি থেকে নেমে ধীর পায়ে কটেজের দরজার দিকে এগোচ্ছে, তখনই দেখতে পেল পিটারসন বেরিয়ে এলেন বাড়ির ভেতর থেকে। হাসি মুখে মার্থাকে স্বাগত জানিয়ে বললেন, ওয়েলকাম হোম। পিটারসনের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি উপহার দিল মার্থা। তারপর দু পা ফিরে গাড়ি থেকে বের করে আনলো রুবিকে। পিটারসন এগিয়ে এসে গাড়ির ভেতর থেকে মার্থার সামানগুলো বের করে আনলেন। তারপর কিট ব্যাগ আর ট্রলি ব্যাগ নিয়ে এগিয়ে চললেন কটেজের ভেতরের দিকে। রুবিকে কোলে নিয়ে মার্থা পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলো। বাড়িটাকে এখন মার্থার চোখে কিরকম যেন অন্যরকম লাগছে। মনে হচ্ছে বাড়িটা যেন জীবন্ত, সোজা তাকিয়ে আছে মার্থারই দিকে। ব্যাপারটা বুঝতে পেরেও মার্থা কিছু না বোঝার ভান করে রইল। কটেজে প্রবেশ করে মার্থা দেখল ভেতরের সব আসবাবপত্রগুলো আগের মতোই একই জায়গায় রয়েছে। এতটুকু নড়চড় হয়নি। ঠিক বাড়ি ছেড়ে সেদিন পালানোর সময় যেমনটা দেখে গিয়েছিল সে। প্রত্যেক ঘরগুলোয় উঁকি দিয়ে দিয়ে দেখতে লাগলো মার্থা। সব কিছু আগের মতোই আছে। লিভিং রুমে এসে একটা প্লে ম্যাট পেতে রুবিকে তার ওপর বসিয়ে ওর হাতে একটা খেলনা এরোপ্লেন ধরিয়ে দিল মার্থা। কাছেই পিটারসন কাপবোর্ডগুলোর ওপর দিয়ে দেওয়ালের গা দিয়ে সিসিটিভি ক্যামেরাগুলো তার ফিট করতে ব্যস্ত। একটা ব্যাপার মার্থা লক্ষ্য করেছে, যতক্ষণ পিটারসন তার কাছে কাছে থাকে বা সে পিটারসনের কাছাকাছি থাকে, মনে মনে একটা স্বস্তি অনুভব করে সে। গ্যাব্রিয়েলকে দেখা গেল সিঁড়িঘরের দেওয়ালের দিকটায় ক্যামেরা বসাচ্ছেন। তাদের ব্যস্ত হয়ে ছোটাছুটিতে সিঁড়ির ফ্লোরবোর্ডগুলোয় মৃদু মড়মড়ের শব্দ হতে লাগলো। মার্থা শুধু অপার কৌতূহলী চোখ দুটো দিয়ে দুজন মানুষের কর্মব্যস্ততা লক্ষ্য করতে লাগলো। গ্যাব্রিয়েল ওপরের ঘরের দিকে গেছে বুঝতে পেরে মার্থার মনে একটু সাহস এলো। সে ভাবল এই সময়টাই উপযুক্ত ওপরের ঘরগুলো দেখার। পরে ওসব ঘরে একা ঢুকতে হয়তো ওর সাহসে নাও কুলোতে পারে। পিটারসনকে লক্ষ্য করে মার্থা বলল, আচ্ছা, আমি রুবিকে এখানে একটু 5 মিনিটের জন্য রেখে ঘুরে আসতে পারি? কাজ করতে করতেই সানন্দে মাথা হেলিয়ে সায় দিল পিটারসন। মার্থা দোতলার সিঁড়ি ধরে ওপরের দিকে উঠতে লাগলো। কটেজে দুজন পূর্ণবয়স্ক মানুষ থাকায় মার্থার মনে এখন বেশ সাহস ফিরে এসেছে। মার্থা জানে তবু তাকে আজকের রাতটা এখানে একাই থাকতে হবে। সে সময় এই পিটারসন বা গ্যাব্রিয়েল দুজনের কেউই থাকবেন না। জোর করে মনে সাহস আনতে অন্যরকমভাবে ব্যাপারটাকে ভাবতে চেষ্টা করলো মার্থা। লন্ডনের বাড়িতে থাকতে তার একা একা কখনো ভয় লাগেনি। এখানে এসেও সে প্রায় 1 মাস একা একা নির্ভয়ে বসবাস করেছে। ঘুণাক্ষরেও ভাবতে পারেনি কোথায় বাস করছে। সেই রকম মন নিয়েই তাকে আজ এ বাড়িতে থাকতে হবে। আজকের রাতটা, হ্যাঁ, আজকের রাতটা তার পক্ষে একটা বিশেষ রাত।
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রুবির ঘর থেকে গ্যাব্রিয়েলের গলায় জোর গলা খাঁকারির শব্দ শুনতে পেল মার্থা। লোকটা কি ইচ্ছে করেই ওই রকম শব্দ করলো তাকে শোনাবার জন্য যে সে ওপরে রুবির ঘরে আছে? ওপরতলায় এসে মার্থা দেখতে পেল রুবির খাটের ওপর ঝুঁকে আছে পাতলা কালো কোট গায়ে একটা লোক। পেছন থেকে দেখে মার্থার ওকে গ্যাব্রিয়েল বলেই মনে হলো। মার্থাও ইচ্ছে করে গলা খাঁকারির মতো একটা শব্দ করল। গ্যাব্রিয়েল তার দিকে পেছন ঘুরেছিল। মার্থার গলা খাঁকারির শব্দ পেয়ে এদিকে ঘুরে তার দিকে তাকিয়ে একটা ওয়েলকাম হাসি দিয়ে বলল, হ্যালো ম্যাডাম। মার্থাও প্রত্যুত্তরে সামান্য হেসে বলল, হ্যালো। আমি জাস্ট দুটো কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। আমি প্রমিস করছি আর কিছুক্ষণের মধ্যেই আমি আপনার চোখের সামনে থেকে চলে যাব। গ্যাব্রিয়েলের হালকা খোঁচাটা গায়ে মাখল না মার্থা। গ্যাব্রিয়েল আসলে বুঝতে পারে যে মার্থা ঠিক তাকে যেন সহ্য করতে পারে না। রুবির তোষকের তলায় কিছু যেন রাখলো মনে হলো লোকটা। মার্থা বলল, তাড়াহুড়োর কিছু নেই, আপনি যা করতে চাইছেন করুন। আমি জাস্ট এসেছি আমার লাগেজগুলোকে ঘরে রাখতে। এই বলে করিডোর ধরে নিজের ঘরের দিকে এগোতে গিয়েও থেমে গেল মার্থা। একটু যেন ইতস্তত করতে লাগলো। তারপর গ্যাব্রিয়েলের দিকে ঘুরে বলল, আজকে সকালের ব্যাপারটার জন্য আমি সরি গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল তার দিকে পেছন ফিরে কাজ করছিল। সে এবার ঘুরে তাকিয়ে বলল, ভুল তো আমিও করেছি ম্যাডাম। আমার উচিত হয়নি আপনার সঙ্গে ওইভাবে কথাগুলো বলা। আসলে মাঝে মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলি আমি, মাথাই কাজ করে না তখন। জাস্ট ফরগেট ইট গ্যাব্রিয়েল। আমাদের এখন সব ভুলে আমাদের লক্ষ্যটাকে হাসিল করতে হবে, ঠিক কি না? হ্যাঁ, ঠিকই বলেছেন। মার্থাকে একটা সুন্দর হাসি উপহার দিয়ে রুবির বিছানার চাদরটা টেনে দিতে লাগলো গ্যাব্রিয়েল। তারপর মার্থার পেছন পেছন ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, আপনি কোনো ট্যাক্সি সেন্টারে ফোন করে ট্যাক্সি ডেকেছেন ম্যাডাম? একথায় মার্থা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সে বলল, আসলে আমার একটু লোকাল মঠের দিকটায় যাবার ইচ্ছে আছে, ওই প্রাচীন মঠ। সে না হয় আমি আপনাকে নিয়ে যাব আমার গাড়িতে। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কথাগুলো বলে নিজের ঘরে এসে হাতের লাগেজগুলো রেখে মার্থা বেরিয়ে এলো। তারপর গ্যাব্রিয়েলকে নিয়ে এগোলো ড্রাইভওয়ের দিকে। তার একজনই ভরসা, পিটারসন। সে জানে যতক্ষণ সে বাইরে থাকবে রুবিকে দেখভাল সেই করবে। গ্যাব্রিয়েল জিজ্ঞেস করলো, এখান থেকে ওই মঠ কত দূর ম্যাডাম? গাড়ির দরজা আনলক করতে করতে মার্থা বলল, 1/2 মাইল। প্যাসেঞ্জার সিটে বসে গ্যাব্রিয়েল সিট বেল্ট দিয়ে নিজেকে বেঁধে নিতে নিতে নিজের মনেই বলল, এটা একটা পয়েন্ট। স্টার্ট দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে হথন কটেজের ড্রাইভওয়ে ছেড়ে গ্রামের পথে রওনা দিয়ে দিল মার্থা। পথে যেতে যেতে সে গ্যাব্রিয়েলের দিকে একবার তাকিয়ে নিয়ে জিজ্ঞেস করল, জাস্ট কিউরিসিটি হচ্ছে তাই জানতে চাইছি, কিছু মনে করো না। রুবির ঘরে তুমি কি করছিলে? গ্রামের জনহীন পথ ধরে বেশ জোরেই ছুটছে মার্থার গাড়ি। বাতাসে উঠছে গ্যাব্রিয়েলের মাথার চুল। সে গাড়ির কাঁচ উঠিয়ে দিতে হ্যান্ডেল ঘোরাতে ঘোরাতে বলল, বিশেষ কিছু কিছু প্রোটেকশন নিয়ে রাখতে হচ্ছে। গ্যাব্রিয়েলের কথায় মার্থা মুহূর্তের জন্য একবার চমকে উঠে তাকালো গ্যাব্রিয়েলের দিকে। নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, ওহ। গ্যাব্রিয়েল সেটা লক্ষ্য করে হাসলো একটু, তারপর বলল, আপনি কি ভেবেছিলেন পিটারসনের মতো আমি রুবির প্রতি যথেষ্ট কেয়ার নেব না, তাই না? কতকটা অপ্রস্তুতে পড়ে মার্থা ব্যাপারটাকে হালকা করতে গিয়ে বলল, না মানে ঠিক তা নয়, আসলে রুবির প্রোটেকশনের ব্যাপারে আপনাকে খুব একটা সিরিয়াস মনে হয়নি আমার, তাই বললাম। এক্ষেত্রে যে কারোর প্রোটেকশনের ব্যাপারেই আমি খুব সিরিয়াস ম্যাডাম, বিশেষ করে যেখানে একটা অবোধ শিশু ইনভলভ থাকে।
সেখানে আরো বেশি কেয়ারফুল থাকি আমি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গ্যাব্রিয়েলের বুক নিংড়ে। জানলার দিকে মুখ রেখে সে ফের বলতে শুরু করলো। আমারও একটা ভাই ছিল, খুব ছোট্ট, কিন্তু সে ছিল আসলে আমার চেয়ে বড়। আমার জন্মের আগেই মারা গিয়েছিল। ওহ, আই এম সরি গ্যাব্রিয়েল। সামনের উইন্ডস্ক্রিনের ওপর থেকে চোখ না সরিয়েই বলল মার্থা। মাথা নাড়ল গ্যাব্রিয়েল, তারপর ফের বলতে লাগলো। আমি আমার বড় ভাইয়ের ব্যাপারে তখনই জেনেছিলাম যেবার আমার পেরেন্টসের বাড়িতে গিয়ে তাদের বাড়ির ল্যান্ডিংয়ে আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। হ্যাঁ, আমার ভাইয়ের স্পিরিট দাঁড়িয়েছিল সেখানে। মার্থার শির দাঁড়াবে আবার নেমে গেল শীতল একটা স্রোত। অবিশ্বাসের দৃষ্টি নিয়ে গ্যাব্রিয়েলের দিকে চেয়ে রইল মার্থা। বুঝতে চেষ্টা করলো লোকটা ওর সাথে কোনো ঠাট্টা করছে না তো। গ্যাব্রিয়েল ওদিকে বলতে লাগলো। আমার তখন 28 বছর বয়স, আর্মিতে চাকরি করি। ছোট থেকেই মিলিটারি একাডেমিতেই বেড়ে ওঠা আমার। মা বাবার সান্নিধ্য বড় একটা পাইনি। সেবার পেরেন্টসের বাড়িতে গিয়ে আমি একটা খুব বাচ্চা ছেলেকে দোতলা ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছিলাম। এত পরিষ্কার, এত স্পষ্ট তার চেহারা ছিল, ঠিক যেমন আমি আপনাকে দেখতে পাচ্ছি আর আপনি আমায় দেখতে পাচ্ছেন। একেবারে যেন রক্ত মাংস দিয়ে গড়া একটা বাচ্চা ছেলে ওখানে দাঁড়িয়ে। তারপর সে আমায় বলল, আমি তোমার বড় ভাই। ব্যাস এইটুকু বলেই সে ভ্যানিশ হয়ে গেল, একেবারে আমার চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না আমি কি দেখলাম, কারণ আমার যে কোনো ভাই ছিল তা আমি কখনো মা বাবার মুখে শুনিনি। তাই ছেলেটিকে দেখে আর ওর কথায় আমি বেশ একটা ধাক্কা খেয়েছিলাম। এরপর থেকে প্রায়ই আমি শিশুটিকে দেখতে পেতাম বাড়ির যত্রতত্র, এমনকি আমার দরজা জানলা বন্ধ ঘরেও। বেশিরভাগ সময় সে চুপ করেই থাকতো, আমার দিকে চেয়ে শুধু তাকিয়ে থাকতো, তারপর শুধু ম্লান হেসে মিলিয়ে যেত। ছেলেটিকে চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যেতে দেখে আর আমার বন্ধ ঘরে ওর অবলীলায় প্রবেশ করতে পারা দেখে আমি একটা ব্যাপারে স্থির নিশ্চিত হতে পেরেছিলাম যে ছেলেটা আর যাই হোক আর 10টা রক্ত মাংস দিয়ে গড়া কেউ নয়। আর থাকতে না পেরে আমি একদিন আমার মাকে জিজ্ঞেসই করে ফেললাম যে আমার আগে কোনো ভাই ছিল কিনা। আমার এই প্রশ্নে মা কিছু বললেন না বটে, কিন্তু তার মুখের ভাব থেকে আমার বুঝতে বাকি রইল না কিছু। পরে মাই আমাকে বলেছিল যে আমার সত্যি একটা বড় ভাই ছিল। আমার জন্মের বেশ কয়েক বছর আগে জলে ডুবে মারা গিয়েছিল সে। তার নাম ছিল লরেন্স। আমি বুঝতে পেরেছিলাম যাকে আমি প্রায়ই দেখতে পাই সে সেই মৃত লরেন্স। মার্থার মনে মনে গ্যাব্রিয়েলের কাহিনীটা অবিশ্বাস্য মনে হলো, শুনতে খারাপ লাগছিল না। সে বেশ কৌতূহলী হয়ে উঠল আরো কিছু শোনার জন্য। তাই জিজ্ঞেস করলো, তারপর কি হলো? তুমি কি তার মুক্তির জন্য কোনো ব্যবস্থা করেছিলে? তোমার বড় ভাই যাতে পৃথিবীর গণ্ডির মায়া ত্যাগ করে মুক্তি পেতে পারে, তার জন্য কিছু করেছিলে? না, আমি তার মুক্তির জন্য কিছুই করিনি, কারণ লক্ষ্য করেছি সে আমার আপদে বিপদে সবসময় সঙ্গে সঙ্গে থাকত। সে আমার স্পিরিট গাইড, তাই সে চলে গেলে আমার জীবনে চলতে অসুবিধে হতে পারে ভেবে আমি তার জন্য কিছু করিনি। আর সে এখনো আমার পাশেই রয়েছে, আমাদের এই গাড়ির ব্যাক সিটেই বসে রয়েছে সে। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি ওর অস্তিত্ব অনুভব করছি। ফাকিং হেল। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি হেসে মনে মনে বিড়বিড় করে গাল দিল মার্থা। কিন্তু তারপরেই ওর চোখ অটোমেটিক্যালি নিবদ্ধ হলো গাড়ির রিয়ার ভিউ মিররের দিকে। তার যেন মনে হলো সত্যি সত্যি ওদের পেছনের সিটে একটা বাচ্চা ছেলের মুখ এইমাত্র সে দেখতে পেল। ভয় বিস্ময় এতটাই চমকে গেল মার্থা
যে স্টিয়ারিংয়ের ওপর থেকে হাত উঠে গেল। গাড়িটা শূন্যে একটা ঝাঁকি খেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল একটা কর্কশ শব্দ করে। আরে আরে, করছেনটা কি? ভয় পেলেন নাকি? ভয়ের কিছু নেই এতে, সে এখন আর নেই গাড়ির ব্যাক সিটে। মার্থা তখনও ঘাড় ঘুরিয়ে পেছনের সিটটাকে ভালো করে দেখছে। ওর চোখ থেকে ভয় তখনও যায়নি। ওহ, আর একটু হলেই অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিলেন। ভাগ্যে রাস্তায় এখন কোনো গাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার সত্যি সত্যি মনে হলো। কি? পেছনে একটা বাচ্চা ছেলে বসে রয়েছে, এই তো? কিন্তু তাই বলে এত ভয় পাবেন? আরে বাবা, স্পিরিট তো আমাদের আশেপাশে সর্বত্র রয়েছে। যদিও তাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, সবাই যে ক্ষতি চায় এমনটা নয়। কেউ কেউ মানুষকে সাহায্য করতে চায়, উপকারী বন্ধুর মতো হয় তারা। আবার কেউ কেউ মানুষের সাথে কমিউনিকেট করতে চায়, তাদের জানাতে চায় নিজের সুখ দুঃখ, চাওয়া পাওয়া, তৃপ্তি অতৃপ্তির কথা। আবার কেউ কেউ প্রচন্ড ট্রাভেলের মধ্যে থাকে, তারা নিজেদের মুক্তির জন্য সাহায্য চায় মানুষের। আমার কাজ সেই সব ট্রাভেলে থাকা স্পিরিটদের মুক্তির পথ দর্শানো। কথায় কথায় ওরা এসে পড়ল গ্রামের সেই প্রাচীন মঠের কাছে। ইগনিশনের সুইচ বন্ধ করে গ্যাব্রিয়েলকে চোখের ইশারায় নেমে আসতে বলল মার্থা। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের। আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।